ফাহমিদা বেগম এবং নুরি রান্নাঘরেই ছিল। হঠাৎ রিমার কণ্ঠের ডাক শ্রবণে ছুটে এলো তারা। ত্রয়ীকে মেঝেতে পড়ে থাকতে দেখে আটকে উঠল দুজনেই। ফাহমিদা বেগম ছুটে গেলেন মেয়েটির দিকে, অস্থির হয়ে শুধালেন, এ কি মা, তুমি এখানে এভাবে পড়লে কিভাবে? কান্নারা যেন এবার আর বাদ মানতে চাইল না। কণ্ঠনালীর মধ্যে দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইলেও বাইরে। ডুকরে কেঁদে উঠল ত্রয়ী। ফাহমিদা বেগম বিচলিত হলেন, মেয়েটির মাথায় হাত বুলিয়ে ফের শুধালেন, এ কি, কাঁদছো কেন? ব্যথা পেয়েছো কোথাও? ইস, এখানে পড়লে বা কিভাবে? রিমা মুখ বাঁকালো, নির্বিকার ভঙ্গিতে বলল, আমি ফেলেছি। ফাহমিদা বেগম হতবাক হয়ে পড়লেন। তার এই বড় মেয়েটা একটু উগ্র স্বভাবের তা তিনি জানতেন, কিন্তু তাই বলে এতটা? ত্রয়ীর মতো একটি নরম কোমল মেয়েকে এভাবে ফেলে দিল? মেয়েটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে ভীষণ, কাঁদছে কেমন করে। ফাহমিদা বেগম ব্যথিত হলেন। ত্রয়ীকে ধরে দাঁড় করালেন তিনি। রিমার দিকে দৃষ্টি দিয়ে কিছুটা শক্ত কণ্ঠেই বললেন, এতটা নষ্ট হলি তুই কবে থেকে? কেন ফেলেছিস ওকে? রিমা গায়ে মাখল না মায়ের শক্ত কণ্ঠকে, বরং রুক্ষ কণ্ঠে সে জবাব দিল, ফেলবো না তো কি করব? ও কি করেছে জানো তুমি? চুরি করেছে ও, চুরি। ফাহমিদা বেগম চমকালেন। ত্রয়ী চুরি করেছে বিশ্বাস করতে কষ্ট হলো তার। মেয়েটাকে বেশ কিছুদিন ধরেই তো দেখছেন তিনি। মেয়েটা যথেষ্ট নরম এবং ভদ্র। এই মেয়ে চুরির মতো একটি জঘন্য কর্ম করতে পারে বলে মন মানল না ফাহমিদা বেগমের। তিনি ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে ফের দৃষ্টি দিল রিমার দিকে। কিছুটা চকিত কণ্ঠে বললেন, কী সব আবল তাবল বলছিস? ও চুরি করতে যাবে কেন? রিমা তার কাঁধে ঝোলানো ব্যাগটা ঘেঁটে শিশির মোবাইলটা বের করলো। সেটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই দেখো মা, শীর্ষ ভাইয়ের মোবাইল। এটা ওর কাছ থেকে পেয়েছে। ও যদি চুরি নাই করে থাকে তাহলে এই মোবাইল ওর কাছে গেল কিভাবে তুমিই বলো। ত্রয়ী তাকালো ফাহমিদা বেগমের দিকে, কান্না বিজড়িত কণ্ঠে বলল, বিশ্বাস করুন আন্টি, আমি চুরি করিনি। শীর্ষ ভাইয়া নিজে আমাকে এই মোবাইলটা দিয়েছেন। রিমা এগিয়ে গেল মায়ের দিকে, বোঝানোর উদ্দেশ্যে বলল, মা, তোমার বিশ্বাস হয় শীর্ষ ভাইয়া এত দামি একটা মোবাইল ওকে দিয়ে দিবে? এই মোবাইল ভাইয়া আমাদের কাউকে ধরতেই দেয় না, অথচ ওর মতো একটা 2 দিনের মেয়েকে নাকি একদম দিয়ে দিয়েছে। এইটুকু বলে থামল রিমা। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে দৃঢ়তার সাথে বলল, এই মোবাইল নির্ঘাত চুরি করেছে। এখন ধরা পড়ে যাওয়ায় ভাইয়ের কথা বলছে। এত কিছুর পরও ফাহমিদা বেগমের কেমন বিশ্বাস হলো না রিমার কথা। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে সে বলল, এক বাড়িতে থেকে মোবাইলের মতো একটা জিনিস ও চুরি করতে যাবে কেন? ও কি জানে না এই মোবাইল কারো চোখে পড়লেই সে ধরে ফেলবে এটা শীর্ষের? চোরে অত কিছু ভেবে চুরি করে নাকি? দামি মোবাইল দেখেছে, লোভ সামলাতে পারেনি, তাই চুরি করে নিয়েছে। ফাহমিদা বেগম বিরক্ত হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, এসব আজে বাজে কথা শুনতে আর ভালো লাগছে না। ত্রয়ী যখন বলেছে এটা শীর্ষ ওকে দিয়েছে, তখন বিষয়টা শীর্ষের কাছে জিজ্ঞেস করলেই তো ঝামেলা চুকে যায়। ভাইয়ের কাছে আবার কি জিজ্ঞেস করব? আমি নিশ্চিত ওইটাই চুরি করেছে। নয়তো ভাইয়া ওর মতো 2 দিনের একটা আশ্রিতাকে এত দামি মোবাইল কখনোই দিবে না। আশ্রিতা শব্দটা কানে লাগলো ত্রয়ীর, হৃদয় ভারী হলো তার। হ্যাঁ, সত্যিই তো, সে আশ্রিতা। এ বাড়ির উপরে, এ বাড়ির মানুষগুলোর উপরে তার কোনো অধিকার নেই। তারা তার মতো একটি এতিম অসহায় মেয়ের আপন নয়, তারা শুধুমাত্র ত্রয়ীর আশ্রয়দাতা। কিন্তু তাই বলে তারা তাকে এভাবে চোর উপাধি দিতে পারে না। সে আশ্রিতা ঠিক আছে, কিন্তু চোর নয়। এত জঘন্য একটা অপরাধের কথা, এত জঘন্য একটা অপবাদের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠল মেয়েটি। হৃদয়ে গোধেরা চনমনে হয়ে উঠল। কান্না আটকে প্রতিবাদী কণ্ঠে বলল, আমি আশ্রিতা হতে পারি, কিন্তু চোর নই। আমি চুরি করিনি। দয়া করে এত বড় একটি জঘন্য অপবাদ আমার উপরে দেবেন না। রিমা দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখনো সময় আছে, নিজে চুরির কথা স্বীকার কর বলছি। নয়তো তোর এই চুরির কথা যদি একবার ভাইয়ের কানে যায়, তখন কিন্তু আর কেউ তোকে বাঁচাতে পারবে না। ভাইয়া একদম তোকে মেরেই ফেলবে। ত্রয়ীর মেজাজ খারাপ হলো।
একটা মানুষ আর কতক্ষণ সহ্য করতে পারে? সে অসহায় বলে কি এরা তার সাথে যা খুশি করবে, যা খুশি বলে অপমান করবে? ত্রয়ী চোখ মুখ শক্ত করল, গলা উঁচিয়ে বলল, বলছি তো আমি চুরি করিনি, তারপরেও বারবার এক কথা কেন বলছেন? আর কি বললেন? ভাইয়া জানতে পারলে আমাকে মেরে ফেলবে? ডাকুন আপনার ভাইয়াকে, এরপর যা কথা হবে আপনার ভাইয়ের সামনেই হবে। রিমা ফুঁসে উঠল। তাদের বাড়িতে থাকে, তাদেরই আশ্রিতা, আবার তার সাথেই উঁচু কণ্ঠে কথা বলছে? কত বড় সাহসের! অনেকটা ক্রোধের বশেই মেয়েটাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ত্রয়ীর গালে। দাঁতের দাঁত পিষে বলল, আমাদের খাস, আমাদের পড়িস, আবার আমার সাথেই উঁচু গলায় কথা বলিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে যে আমার সাথে উঁচু গলায় কথা বলিস? থাপ্পড়ে তাপটে ত্রয়ীর মাথাটা যেন ঘুরে উঠল, গালটাও টনটন করে উঠল ব্যথায়। আনমনেই গালে হাত দিল মেয়েটা। নুরি এবং ফাহমিদা বেগমও আঁতকে উঠলেন রিমার এহেন কার্যে। নুরি ছুটে এসে ধরল ত্রয়ীকে। ফাহমিদা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন মেয়েটির দিকে, রুদ্ধ কণ্ঠে বললেন, এটা কি করলি তুই? মেয়েটাকে এভাবে মারলি কেন? মেরেছি, বেশ করেছি, আরও মারবো। কত বড় সাহস ওর, আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলে? কেন, তুই কোন দেশের কি হয়ে গেছিস যে তোর সাথে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না? একে তো কোনো প্রমাণ ছাড়াই মেয়েটাকে সেই কখন থেকে চোর চোর বলে হে দিয়ে মরছিলি, এখন আবার থাপ্পড় মেরেছিস? মা, তুমি ওর হয়ে সাফাই গাইবে না তো? ও এইটুকু বলেই থামতে হলো রিমাকে। মা মেয়ের বাগবিতণ্ডার মধ্যে হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে এলো, কি সমস্যা? এখানে এত চেঁচামেচি কিসের? পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই সেদিকে ফিরে তাকালো সবাই। দেখা পেল শীর্ষের। উস্কো খুস্কো চুল তার, চোখ মুখে এখনও ঘুম ঘুম ভাব। সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সকালের দিকে বাড়ি ফিরে ঘুম দিয়েছিল সে। ভেবেছিল আজ সারা দিন ঘুমাবে, কিন্তু এদের চেঁচামেচিতে ঘরে থাকাই তো দায়। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল শীর্ষের। মূল ঘটনা বোঝার তাগিদে সকলের দিকে দৃষ্টি দিল সে। হঠাৎ ত্রয়ীর দিকে চোখ পড়তেই থমকে গেল। কপাল টান টান হলো মুহূর্তেই। গুরু গম্ভীর কণ্ঠে ফের শুধালো, কি হয়েছে এখানে? ওর চোখে পানি কেন? রিমা যেন আরও সুযোগ পেল। শীর্ষের মোবাইলটা নিয়ে ছুটে গেল তার দিকে। উত্তেজিত কণ্ঠে বলল, এই দেখ ভাইয়া, তোর মোবাইল ট্রয়ির থেকে পেয়েছি। তো তো মানে কি? এই মোবাইল ওর কাছে গেল কিভাবে? নিশ্চয়ই ও। এই পর্যন্ত বলতেই শিষ্য থামিয়ে দিল রিমাকে। কপাল কুঁচকে বলল, আমি দিয়েছি ওকে। রিমা চমকালো, ভড়কালো। সত্যিটা শুনে পা দুটো যেন দুর্বল হয়ে এলো তার। এর মানে কি এতক্ষণ সে যা যা ভেবেছিল সব ভুল? মেয়েটা অস্ফুট কণ্ঠে আওড়ালো, তুই দিয়েছিস? হ্যাঁ আমি দিয়েছি, নয়তো কার এত সাহস যে আমার মোবাইল ধরবে? রিমার কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হলো কথাটা। শিষ্য যে মোবাইল কাউকে ধরতে দেয় না, তা এই মেয়েটাকে এত সহজে দিয়ে দিল। রিমা ঢোক গিলল, আমতা আমতা করে শুধালো, ওকে বাঁচানোর জন্য তুই মিথ্যা বলছিস তাই না ভাইয়া? কেন মিথ্যে বলবো? আর ওকেই বা আমার বাঁচানোর কি প্রয়োজন? কি হয়েছে ওর? রিমা শিষ্যের প্রশ্নের উত্তর দিল না। তার সব চিন্তাধারা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। একটু সময় নিল সে, নিজে থেকেই ফের শুধালো, তুই ট্রয়িকে তোর মোবাইলটা দিয়ে দিয়েছিস কেন? ওর ছিল না বলে দিয়েছি। তাই বলে এত দামি মোবাইল? আমি কাউকে অর্থের হিসাব করে কিছু দেই না। তাছাড়া আমি নতুন একটা কিনবো ভেবেছি, তাই পুরাতন ওকে দিয়েছি। এই পর্যায়ে মুখ খুলল ত্রয়ী। ভেজা কণ্ঠে বলল, দেখেছেন, আমি বলেছিলাম আমি চুরি করিনি। শীর্ষ ভাইয়া নিজে আমাকে মোবাইলটা দিয়েছিল। থামল মেয়েটা। লম্বা একটি নিঃশ্বাস টেনে ফের বলল, আমি গরিব, অসহায়, এতিম কিংবা আপনাদের বাড়ির আশ্রিতা হতে পারি, কিন্তু চোর নই। আমার দাদি আমাকে সেই শিক্ষা দেয়নি। শিষ্য অবাক হলো। কপালের ভাঁজ আরও গাঢ় করে বলল, চুরি? কিসের চুরি? এখানে ঠিক কি হয়েছে কেউ বলবে আমাকে? রিমা ফের ঢোক গিলল। এখনও যা যা হয়েছে তা যদি কোনোভাবে শিষ্যের কানে যায়, তাহলে তাকে আর আস্ত রাখবে না। ফাহমিদা বেগমও ছেলের ক্রোধ সম্পর্কে জানেন ভালোভাবে, তাই তিনি কিছু বলতে গিয়েও চুপ রইলেন। তবে চুপ রইল না নুরি। চটপটে কণ্ঠে বলল,
শীর্ষের তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটির চোখ গোল ভেসে এখনও অশ্রুরানাগোনা, ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। শীর্ষ জানত তারই বোনটা একটু অহংকারী, উগ্র। বাবার অর্থ সম্পদের দাপটে মাটিতে পা রাখতেও এর কষ্ট হয়। এই নিয়ে রিমাকে কম বোঝায়নি সে, কিংবা পরিবারের লোকজন। কিন্তু এই মেয়ে তো অবুঝ। শীর্ষের চোখ মুখ শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে পড়ল। কোন সাহসে তুই ওকে চোরের উপাধি দিয়েছিস? আর আমার মোবাইল চুরি হলে আমি কি তোদের বলতাম না? এতটা চুপচাপ এবং স্বাভাবিক থাকতাম? এইটুকু তোর মাথায় ধরেনি? তারপর কোন বুদ্ধিতে তুই ওকে চোর উপাধি দিলি? না মানে আমি শীর্ষ ধমকে উঠল, হুঙ্কার ছেড়ে বলল, লাই দিতে দিতে মাথায় উঠে গেছিস। মানুষকে মানুষ না বলে গণ্য করার প্রবণতা তোর ভেতরে আগে থেকেই ছিল। বারবার আমি তোকে সাবধান করেছি, বুঝিয়েছি। তারপরও আজ ত্রয়ীর সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলি কেন? ওর গায়ে হাত তোলার সাহস পেলি কোথায় তুই? রিমা কেঁপে উঠল শীর্ষের হুঙ্কারে। আমতা আমতা শুরু করলো সে। শীর্ষ ক্রোধে দিশেহারা হয়ে পড়ল, তেড়ে এলো বোনের দিকে। ফাহমিদা বেগম ভীত হলেন। শীর্ষের যা রাগ, তাতে আজ মেয়েটাকে মেরেও ফেলতে পারে। ফাহমিদা বেগম ছুটে এসে দাঁড়ালেন শীর্ষের পথ আগলে, অস্থির হয়ে বললেন, শান্ত হ বাবা, ও বুঝতে পারেনি, বুঝলে এমন করতো না। পরপর তিনি তাকালেন ত্রয়ী এবং রিমার দিকে, তাড়াহুড়ো করে বললেন, তোমরা দুজনেই এখন ঘরে যাও মা, এ বিষয়ে আমরা পরে কথা বলবো। ত্রয়ী এমনিতেও এখানে আর দাঁড়িয়ে থাকতে চাইছিল না। এতক্ষণ এত মিথ্যে অপবাদ, অপমান সহ্য করতে করতে ভিতরটা ভীষণ নাজুক হয়ে পড়েছে তার। ফাহমিদা বেগমের তরফ থেকে আদেশ আসার সাথে সাথে আর দেরি করল না সে। লম্বা লম্বা পা ফেলে ছুটল নিজের কক্ষের দিকে। রিমাও পা বাড়ালো কক্ষের দিকে। শীর্ষ তখনই পিছন থেকে ডেকে উঠল, দাঁড়া। রিমা দাঁড়ালো, ভয়ে ভয়ে তাকালো ভাইয়ের মুখের পানে। শিষ্য এগিয়ে গিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। কোনো রূপ বাক্য ব্যয় না করে মেয়েটার হাত থেকে ছিনিয়ে নিল নিজের মোবাইলটা। দাঁতে দাঁত পিষে বলল, নিজের ভেতরের অহংকার অধ্যত্ত সংবরণ করতে শেখ, নয়তো তুই আজ যাদের মানুষ বলে গণ্য করছিস না, 2 দিন পর তারাও তোকে মানুষ বলে গণ্য করবে না। থামল শিষ্য, ফের রিমাকে শাসিয়ে বলল, কখনো এটা ভাববি না তুই আমার বোন বলে তোর সকল অন্যায়কে আমি প্রশ্রয় দেব। অন্যায় মানেই অন্যায়, তাই তুই করিস বা অন্য কেউ। শীর্ষ ক্রোধে ফোঁস করতে করতে নিজের প্রস্থান ঘটালো। দাঁতের দাঁত পিষল রিমা। একটা সামান্য আশ্রিতার জন্য সবাই আজ তার সাথে এমন ব্যবহার করলো। এখানে তারও বা দোষ কি? সে কি ইচ্ছে করে কিছু করেছে নাকি? যে মোবাইল শীর্ষ কাউকে ধরতে দেয় না, সেই মোবাইল ওই মেয়েটাকে দিয়ে দেবে, এটা সে বুঝেছে নাকি? তাই তো চোর বলেছে। পূর্ব থেকে এই বিষয়ে অবগত থাকলে নিশ্চয়ই বলতো না। সব দোষ ওই মেয়েটার। ওই মেয়েটার জন্য শিষ্য তাকে আজ এতগুলো কথা বলল। ওই মেয়েটাকে তো সে দেখে নেবে। এই বাড়িতেও কিভাবে থাকে তাও দেখে ছাড়বে। ত্রয়ী ছুটে গেল নিজের কক্ষের দিকে। ভিতরে ঢুকে দরজা আটকাতে উদ্যত হতেই অভিমুখ থেকে বাধা পেল। দরজার ফাঁকা গলিয়ে উকি দিয়ে দেখা গেল শীর্ষের। ভয়ঙ্কর লোকটা এক হাত দিয়ে সম্মুখ থেকে দরজাটা ঠেলে ধরে দাঁড়িয়ে রয়েছে। ত্রয়ীর মিজাজ গরম হলো। একটা মোবাইল দিয়েছে ভালো কথা, সবার সম্মুখে বলে কয়ে দিত, বা দিয়ে সবাইকে বলে দিত, তাহলে তো আজ এত ঝামেলা হতো না। তার উপরে চোরের মতো একটি জঘন্য অপবাদও কেউ দিতে পারত না। মেয়েটি ক্রোধে দিশেহারা হলো। শরীরের সর্বশক্তি দ্বারা ঠেলে ধরল কাঠের তৈরি কারুকার্য খচিত সুন্দর দরজাটা। ওদিক থেকে শীর্ষ নিজের সর্বশক্তি দ্বারা ঠেলে দিল সেই দরজা। ত্রয়ী এক ক্ষুদ্র মানবী, তার কি এত শক্তি রয়েছে যা দ্বারা সে প্রতিহত করবে শীর্ষ নামক এক বলিষ্ঠ দেহী পুরুষকে? মেয়েটি পারল না। উল্টো দুজনের যুদ্ধে ত্রয়ী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিত হয়ে পড়ল মেঝেতে। হকচকিয়ে উঠল শীর্ষ। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো মেয়েটিকে, কিন্তু হাত ধরার পূর্বেই ত্রয়ীর স্থান হলো নিচে। শীর্ষ ছুটে ঢুকলো কক্ষের ভিতরে। অস্থির হয়ে মেয়েটিকে মেঝে থেকে তোলার চেষ্টা করলো। ত্রয়ীর দৃষ্টি তীক্ষ্ণ হলো। তৎক্ষণাৎ সে সরে গেল দূরে।
অতঃপর নিজে একা একাই উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত পিষে প্রশ্ন করলো, আপনার আমার রুমে কি? এখানে এসেছেন কেন? শিষ্য তার হাতে ধরে থাকা মোবাইলটা বাড়িয়ে দিল ত্রয়ীর দিকে। স্বাভাবিক কণ্ঠে বলল, মোবাইলটা রেখে এসেছি রে। ত্রয়ী তাকালো মোবাইলটার দিকে। রাগে দুঃখে ফের কান্না পেল তার। এই মোবাইলের জন্যই তো আজ এত কিছু। সে আর নেবে না এই মোবাইল। একটা মোবাইল না ব্যবহার করলে কি ত্রয়ী মরে যাবে নাকি? এতদিন যখন মরেনি, আজও মরবে না? মেয়েটি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, কণ্ঠে কাঠিন্য এনে বলল, আপনার মোবাইল আপনি নিয়ে যান, এটার আর প্রয়োজন নেই আমার। শিষ্য কপাল কুচকালো, থমথমে কণ্ঠে শুধালো, আমার বোনের কৃতকর্মের ঝাল এখন তুই আমার উপর থেকে তুলতে চাইছিস? প্রত্যুত্তরে ত্রয়ী চুপ রইল। শিষ্য আরেকটু এগিয়ে এলো মেয়েটির দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, সে শুধু ঝাল কেন, টক ঝাল মিষ্টি নোনতা সবকিছুই তুই আমার উপর থেকে তুলতে পারিস, আমি একদম মাইন্ড করব না। ত্রয়ী চমকালো, ভরকালো। তড়িৎ গতিতে সে তাকালো শিষ্যের দিকে। লোকটা এসব কি বলছে? মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি? রিমার ঝাল না হয় সে এর উপর থেকে তুলছে, কিন্তু টক মিষ্টি নোনতা কিভাবে তুলবে? মেয়েটি চোখ বড় বড় করল, বিস্ময় নিয়ে বলল। মানে? শিষ্য আলতো হাসল। মিহিস্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ পড়ল ত্রয়ীর গালের দিকে। নিকট থেকে গালের দাগগুলো আরও স্পষ্টরূপে ধরা দিয়েছে তার দৃশ্যপটে। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। ক্রোধে দিশেহারা হলো হৃদয়। তবে অনেক কষ্টে নিজের ক্রোধকে দমালো সে। হাত উঁচিয়ে হুট করেই আলতোভাবে হাত রাখল ত্রয়ীর গালে। ত্রয়ী চমকে উঠল। আকস্মিক এক পুরুষালী স্পর্শে কেঁপে উঠল বদনখানি। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল যেন। তৎক্ষণাৎ সে পিছিয়ে গেল কয়েক পা। শিষ্য ওই কয়েক পা এগিয়ে এসে দূরত্ব ঘোচালো ত্রয়ী এবং তার মধ্যেকার। আবারও হাত রাখল মেয়েটির গালে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতামতা করে বলল, কি করছেন কি? আমার গালে হাত দিচ্ছেন কেন? শিষ্য ত্রয়ীর করা প্রশ্নের উত্তর দিল না, বরং তার গালে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে শুধালো, বেশি ব্যথা পেয়েছিস? না মানে আপনি। এইটুকু বলতেই ত্রয়ীকে থামিয়ে দিল শিষ্য। থমথমে কণ্ঠে বলল, আমি আসছি একটু পরে, সাবধান, দরজা আটকাবি না। কথাটুকু শেষ করেই শিষ্য লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। ত্রয়ীর কপালে ভাঁজ পড়ল। এই লোক আবার তাকে কোথায় পেল? এই লোক আবার কোথায় গেল? মেয়েটি দরজা আটকাতে গিয়েও আটকালো না। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসল। এই পৃথিবীতে মা বাবা নেই মানে কিচ্ছু নেই। সবাই মুখে মুখে বলে আমরা আছি, আমরা আছি, কিন্তু প্রয়োজনের সময় কেউ থাকে না। বাবা মায়ের জোরেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে। বাবা মা না থাকলে আর কেউ ডেকেও জিজ্ঞেস করে না। এই পৃথিবীতে বাবা মাহীনা সন্তানরাই বোধহয় সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অবহেলিত। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শিষ্য তখনই একটা বাটি হাতে ঢুকলো কক্ষের ভিতরে। এগিয়ে গিয়ে বসল বিছানায় ত্রয়ীর নিকটে। হাতের বাটিটা রাখলো পাশেই। ত্রয়ী তাকালো বাটিটার দিকে। চোখে পড়ল কতগুলো বরফ খণ্ড। মেয়েটি কিঞ্চিত অবাক হলো। কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে শুধালো, বরফ এনেছেন কেন? কি করবেন এগুলো দিয়ে? শিষ্য জবাব দিল না। বাটি থেকে এক খণ্ড বরফ তুলে রাখলো ত্রয়ীর গালে। ফের কেঁপে উঠল মেয়েটি। হৃদস্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। হৃদয়ের আঙিনায় ছড়িয়ে পড়তে শুরু করলো অদ্ভুত এক অনুভূতির মায়াজাল। ত্রয়ী আড়ষ্ট হলো, ইতস্তত করে বলল, আমাকে দিন, আমি করছি। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। শিষ্য শুনল না ত্রয়ীর কথা। হাতে ধরে থাকা বরফখণ্ডটি আলতোভাবে ঘষে দিতে শুরু করলো মেয়েটির নরম গালে। ত্রয়ীর শরীর শিহরিত হলো। হৃদয়ের আঙিনায় অজানা এক অনুভূতির উল্লাসে আখিদয় বন্ধ করে নিল সাথে সাথে। শিষ্য কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল প্রেয়সীর স্নিগ্ধ মুখপানে। অতঃপর কণ্ঠের নিগুড় শীতলতা এঁটে হুট করেই শুধালো, আমাকে বিয়ে করবি বালির বস্তা? ত্রয়ী বিস্মিত হলো। তড়িৎ গতিতে খুলল তার আখিদয়। এই পুরুষ এসব কি বলছে? নাকি সে ভুল শুনছে? মেয়েটির বিশ্বাস হলো না নিজের কানকে। নিশ্চয়ই সে ভুল শুনছে, নয়তো শিষ্যের কোনো ক্রমেই তাকে এই ধরনের কথা বলার নয়।
যেই পুরুষ তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কথায় কথায় রাগ দেখায়, ধমক দেয়, সে কিনা তাকে বিয়ের প্রস্তাব দেবে? অসম্ভব। ত্রয়ী পলক ঝাপটালো, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, কি বললেন আপনি? আবার বলুন তো। আমি তোকে এইটুকু বলতেই কণ্ঠ রোধ হলো শীর্ষের। পকেটে থাকা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল তার। এই সময় আবার কি কল করে? শীর্ষ পকেট থেকে মোবাইলটা বের করলো। স্ক্রিনে রবির নাম দেখে কলটা ধরল সে। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, বেলা শুনছো, চাকরিটা আমি পেয়ে গেছি। শীর্ষের কপালের ভাঁজ গাঢ় হলো। থমথমে কণ্ঠে বলল, আমি বেলা না, বেলার বাপ বলছি। আমার শ্বশুর মশাই চাকরিটা আমি পেয়ে গেছি। এবার আর আপনার মেয়ে এবং আমার মধ্যে কোনো বাধা থাকবে না। শীর্ষের বিরক্তিভাব বাড়ল। একে তো এই সময়ে কল করে তার অনুভূতির 12টা বাজিয়েছে, এখন আবার যত সব উদ্ভট কথা শুরু করে দিয়েছে। শীর্ষ দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, যা বলার ভালোভাবে বল। আমার চাকরিটা হয়ে গেছে রে শিষ্য। জানি, নাম সিলেক্ট করার সময় দেখেছি। তোর বাবাকে জানিয়েছিস খবরটা? না, এখনো জানাইনি, মাত্র কোম্পানি থেকে মেসেজটা এলো। আঙ্কেলকে আগে জানা খবরটা, তিনি ভীষণ খুশি হবে। জানাবো। তার আগে ইউ বল, ইউ কি ইট করবি? মিষ্টি ইট করবি নাকি ঝাল? শীর্ষ কিঞ্চিত তেতে গেল। সর্পের ন্যায় ফোঁস ফোঁস করতে করতে বলল, তোর কল্লাটা খাবো, ওইটা নিয়ে আয়। আমার হেড ইউ করলে আমি তো বাঁচবো নট বেলার বাপ। ইউর ডটার তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। শীর্ষ ফের দাঁতে দাঁত চাপল। এইটা কোনো মজা করার সময়? কড়া গলায় সে বলল, হয় বাংলায় বল, নয়তো ইংরেজিতে বল, বদমাইশ। পারবো না। শালার তোরে আমি। এইটুকু বলেই থেমে গেল শীর্ষ। ত্রয়ীর দিকে তাকাতেই দেখল মেয়েটা কেমন ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। কিঞ্চিত অপ্রস্তুত হলো সে। মোবাইলটা কানে নিয়েই উঠে দাঁড়ালো শীর্ষ। চোখের ইশারায় ত্রয়ীর থেকে বিদায় নিয়ে যত্রতত্র পায়ে বেরিয়ে এলো কক্ষ ছেড়ে। রোষপূর্ণ কণ্ঠে বলল, তোর একটা আমার হাতের কাছে পাই, দেখিস কি করি। সন্ধে গড়িয়ে রাতের দিকে পা বাড়িয়েছে সময়। রাশেদ আহমেদ বাড়ি ফিরেছেন একটু আগেই। বাইরের জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুতে ওয়াশরুমে যাবেন, তখনই টোকা পড়ল কক্ষের দরজায়। ওপাশ থেকে ভেসে এলো, বাবা আসবো? রাশেদ আহমেদ আর ওয়াশরুমে ঢুকলেন না, থমথমে কণ্ঠে জবাব দিলেন, এসো। অনুমতি পেয়ে দরজা ঠেলে ঢুকল রবি। হাতে তার একটি মিষ্টির বাক্স। রবি মিষ্টির বাক্সটা এগিয়ে দিল বাবার দিকে। রাশেদ আহমেদ ভ্রু কুচকালেন, গম্ভীর কণ্ঠে শুধালেন, হঠাৎ মিষ্টি কেন? মিষ্টি খাওয়ার মতো কি এমন করেছো তুমি? রবি হাসি হাসি মুখে জবাব দিল, আমি চাকরি পেয়েছি বাবা। রাশেদ আহমেদ বিস্মিত হলেন, সাথে খুশিও হলেন বেশ। যাক, অবশেষে তার ছেলের একটি চাকরি হয়েছে, জীবনের একটি গতি হয়েছে। এরপর ছোট ছেলে মেয়ে দুটোর একটা গতি হলেই হলো। তিনি মরেও শান্তি পাবেন। মনে মনে আন্দোলিত হলেও মুখে তা প্রকাশ করলেন না তিনি। চোখে মুখে থমথমে ভাব বজায় রেখেই বললেন, এত তাড়াতাড়ি চাকরি পেলে কিভাবে তুমি? নিশ্চয়ই কারো হাত পা ধরে জ্বলে পড়েছিলে, তারপর তারা দয়া করে তোমাকে চাকরিটা দিয়েছেন। রবি হতবাক হয়ে পড়ল। এত কষ্ট করে রাত দিন পড়াশোনা করে সে চাকরিটা পেল, অথচ তার বাবা কিনা বলছেন হাতে পায়ে ধরে চাকরি পেয়েছে। রবি কপাল টান টান করল, দৃঢ় কণ্ঠে বলল, জি না, ইন্টারভিউ দিয়ে নিজ যোগ্যতায় আমি চাকরি পেয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস না হলে এটাই সত্যি। যাই হোক, মাকে সংবাদটা জানিয়ে আসি, তাকে এখনো কিছু জানানো হয়নি। রবি পিছন ঘুরল। দরজার দিকে 2-1 কদম এগোতেই পিছন থেকে ডাক পড়ল তার। রাশেদ আহমেদ স্বাভাবিক কণ্ঠেই বললেন, জানাবে তো, তার আগে মিষ্টি খেয়ে যাও। রবি থমকে দাঁড়ালো। পিছন ঘুরে সে বলল, তোমার জন্য এসেছি, তুমিই খাও। রাশেদ আহমেদ শুনলেন না ছেলের কথা। এগিয়ে এসে দাঁড়ালেন তিনি রবির মুখোমুখি। প্যাকেট খুলে তিনি একটি মিষ্টি তুলে ধরলেন ছেলের মুখের অভিমুখে।
শীতল কণ্ঠে বললেন। তোমার চাকরি মিষ্টি, তুমি আগে খাও। রবি মিষ্টিতে কামড় বসিয়ে অর্ধেকটা খেলো, বাকিটা নিজের হাতে নিয়ে ধরল বাবার মুখের সম্মুখে। অতঃপর বলল, এবার তুমি খাও। রাশেদ আহমেদ মিষ্টির টুকরোটা মুখে নিলেন। অধরের কোণে তার ফুটে উঠল এক টুকরো হাসি, প্রশান্তির সে হাসি। রাত বেড়েছে কিছুটা। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল রাত 9টা। খানবাড়ির সকলে একে একে ঢুকলো খাবার কক্ষে। শীর্ষ এলো সবার শেষে। চোখ বোলালো পুরো টেবিলে। ত্রয়ী টেবিলের এক পাশে মাথা নিচু করে চুপচাপ বসে রয়েছে, আর রিমা বসে রয়েছে অন্য পাশে। শীর্ষ একটা চেয়ার টেনে তাতে বসলো। রিমার দিকে দৃষ্টি দিয়ে শুধালো, তোর কৃতকর্মের জন্য ত্রয়ীর কাছে মাফ চেয়েছিস? রিমা বিরক্ত হলো, সাথে ভয়ও পেল ভীষণ। এখানে তাদের বাবা রয়েছে, তার সম্মুখে এসব কথা না তুললেই কি হতো না? বিষয়টা নিয়ে শীর্ষ তাকে কম কিছু তো শোনায়নি। তারপর আবার মাপ চাইতে হবে কেন? তাছাড়া সে ইচ্ছে করে কিছুই করেনি, জানতো না বলে করেছে। সুতরাং এখানে মাপ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন শুধু ভয় আব্দুর রহমান খানকে নিয়ে। তিনি এই বিষয়ে কোনো প্রশ্ন না করলেই হলো। তার কানে একবার পুরো বিষয়টা গেলে আবার হুলস্থুল লাগাবেন। দয়ার শরীর যে তার। নিজের মেয়ের থেকে বাইরের মানুষদের জন্য সব সময়ই তার দরদ বেশি। রিমা মুখ বাঁকালো, তবে তার ভয়কে সত্যি করে দিয়ে আব্দুর রহমান খান হঠাৎ করেই প্রশ্ন করে বসলেন, কি হয়েছে? রিমা কি এমন করেছে যার জন্য তুইও নিকট মাপ চাইতে হবে? রিমা ঢোক গিলল। যে ভয়টা পাচ্ছিল তাই হলো। এখন সে কি উত্তর দেবে বাবাকে? তার বাবাও তো ভাইয়ের মতোই। নিজের আপনজনদের তুলনায় অন্যদের জন্য হৃদয় পুড়ে অধিক। ফাহমিদা বেগমও কিঞ্চিত ভীত হলেন স্বামীর এই প্রশ্নে। তিনি আর কোনো ঝামেলাই চাইলেন না। মেয়ের দোষ ঢাকার উদ্দেশ্যে বললেন, তেমন কিছু হয়নি, তুমি খেয়ে নাও তো তাড়াতাড়ি। আব্দুর রহমান খানের কণ্ঠে সন্দেহ। ফাহমিদা বেগম আমতা আমতা শুরু করলেন। জোরপূর্বক হেসে বললেন, ওই একটু কথা কাটাকাটি হয়েছিল। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? ছাড়ো তো, একসাথে থাকলে অমন একটু আধটু হয়। তুমি খাওয়া শুরু করো। আব্দুর রহমান খানের কপালে ভাঁজ পড়ল। শীর্ষের দিকে তাকিয়ে তিনি ফের শুধালেন, কি হয়েছে শীর্ষ? রিমা তুইয়ের সাথে কি এমন করেছে যার জন্য তুমি ওকে মাপ চাইতে বলছো? ফাহমিদা বেগম ফের সবটা চাপা দিতে উদ্যত হলেন। তাড়াহুড়ো করে বললেন, তুমিও নাও, বাচ্চা মানুষ ওরা। ছোটোখাটো বিষয় নিয়ে টুকটাক একটু কথা কাটাকাটি হয়েছে, ছাড়ো তো সব। শীর্ষের দৃষ্টি তীক্ষ্ণ হলো। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে সে বলল, এই ছোট ছোট করেই তোমরা ওকে মাথায় তুলেছ, অথচ ছোট ছোট করে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় না দিয়ে যদি শাসন করতে, তবে আজ ও এতটা উগ্র এবং উশৃঙ্খল হতো না। ওর ভেতরে থাকা বিবেক এবং মনুষ্যত্ববোধটা একটু হলেও জাগ্রত থাকতো। ফাহমিদা বেগম চুপসে গেলেন। শিষ্য হালকা ঘাড় ঘুরিয়ে তাকালো বাবার দিকে। একে একে খুলে বলল সবটা। আব্দুর রহমান খানের মুখশ্রী ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। তার অবর্তমানে তারই রক্ত, তারই মেয়ে বাড়িতে এত কিছু ঘটিয়ে ফেলেছে। এই ত্রয়ী নামক এতিম মেয়েটিকে তিনি তার বাড়িতে এনেছিলেন একটু ভালো রাখার আশায়, অথচ মেয়েটি যতটুকু ভালো পূর্বে ছিল ততটুকুও তার বাড়িতে কেড়ে নেওয়া হয়েছে। আব্দুর রহমান খান তাকালেন রিমার দিকে, কণ্ঠে রুক্ষ কণ্ঠে শোধালেন, এমনটা কেন করছো তুমি? রিমা এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে জবাব দিল, আমি জানতাম না শীর্ষ ভাই নিজেই ওকে মোবাইলটা দিয়েছে। যে মোবাইল ভাইয়া আমাদের কাউকে ধরতে দেয় না, সে মোবাইল ওর হাতে দেখে আমি একটু সংশয়ে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম মোবাইলটাও চুরি করেছে। মালা, তুমি সংশয়ে পড়ে ভেবেছিলে ত্রিয় মোবাইলটি চুরি করেছে, কিন্তু কোনো প্রকার বাজ বিচার ব্যতীত ওকে অপমান করা কি তোমার ঠিক হয়েছে? ও নাকি বারবার বলেছিল মোবাইলটা ওকে শীর্ষ দিয়েছে। এরপরেও কি তোমার উচিত ছিল না বিষয়টা নিয়ে একবার যাচাই বাছাই করা? অন্তত তুমি শিষ্যকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারতে, তারপর না হয় যা করা করতে। কোনো প্রকার যাচাই বাছাইয়ের পূর্বে তুমি প্রিয়কে চোর অপবাদ দিলে, ওর গায়ে হাত কেন তুললে? রিমা ইতস্তত করল, ঢোক গিলে বলল, তখন অত কিছুর খেয়াল ছিল না আমার।
কেন খেয়াল ছিল না? আব্দুর রহমান খান ধমকে উঠেও থেমে গেলেন। কণ্ঠ স্বাভাবিক করে বললেন, যাক, যা করার করেছো। এখন তোমার অতিক্রমের জন্য মাপ চাও ত্রিয়র কাছে। মাফ মাফ কেন চাইতে হবে? আমি ইচ্ছে করে তো কিছু করিনি। আমি তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো। মাপ চাইতে বলেছি, মাপ চাও ত্রিয়র কাছে। এই পর্যায়ে মুখ খুলল ত্রয়ী। ইতস্তত করে বলল, মাফ চাওয়ার কোনো দরকার নেই আঙ্কেল। এটা ছোট ভুল বোঝাবুঝির কারণে পুরো ঘটনাটা ঘটেছে। এখন তো সেই ভুল বোঝাবুঝিটা মিটেই গেছে। আব্দুর রহমান খান যেন শুনেও শুনলেন না ত্রয়ীর কথা। তিনি দৃষ্টি রিমার দিকে স্থির রেখেই বললেন, আমাকে আরও কঠিন হতে বাধ্য করো না রিমা। ওর কাছে মাপ চাও তাড়াতাড়ি। রিমার আখিদয় ভরে উঠল। ছোট একটি বিষয় সে যা ইচ্ছে করে ঘটায়নি, সেই কারণে কিনা এখন তাকে এই সামান্য মেয়েটির নিকট মাপ চাইতে হবে। ভীষণ অপমানিত বোধ করল সে, কিন্তু বাবা ভাইয়ের সম্মুখে কোনো প্রতিবাদের সাহসও পেল না। এখানে কিছু বলা মানেই ঝামেলা আরও বাড়ানো। এই ত্রয়ী নামক মেয়েটিকে তো সে দেখে নেবে। এই মেয়েটির জন্য যতটা অপমানিত আজ তাকে হতে হলো, প্রতিটির হিসেব সে সুদে আসলে নেবে। রিমা উঠে দাঁড়ালো, ধরা গলায় উচ্চারণ করলো, দুঃখিত। এইটুকু বলে আর এক মুহূর্ত ওই স্থানে দাঁড়ালো না মেয়েটা। এক ছুটে চলে গেল কক্ষের দিকে। ফাহমিদা বেগম ব্যস্ত হলেন, পিছন থেকে ডেকে বললেন, কোথায় যাচ্ছিস মা? খেয়ে তো যা। রিমা শুনল না মায়ের কথা, দাঁড়ালো না আর। ফাহমিদা বেগম বিরক্ত হলেন। সামান্য একটা বিষয় নিয়ে এত দূর অবধি না গেলেই কি হতো না? তাছাড়া পুরো ঘটনাটা নিয়ে সে এবং শীর্ষ দুজনে মিলে তো কম কথা শোনায়নি রিমাকে। তারপর আবার মাপ চাওয়ানোর কি দরকার ছিল? সব কিছুতে এদের বাড়াবাড়ি। একটা বাইরের মেয়ের জন্য আজ তার মেয়েকে কতটা অপমানিত হতে হলো। এক প্রকার 2 দিনও হলো না ত্রয়ী নামক মেয়েটা এই বাড়িতে এসেছে। এর মধ্যে তার সংসারে গ্রহণ লাগাতেও শুরু করেছে। রাতের খাবারের পাট চুকিয়ে বেশ কিছুটা সময় গড়িয়েছে। দুনিয়ার সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে সকলে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধহয়। চারদিকটাতেও কেমন নীরব নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। এই নীরবতার বুক চিরে হঠাৎ ত্রয়ীর কক্ষের বন্ধ দরজায় টোকা পড়ল। মেয়েটি জেগেই ছিল। আজ সারাদিন যা যা ঘটল, তারপরে কি এত সহজে চোখে ঘুম ধরা দেয়? তবে এত রাতে তার কক্ষের দরজায় কে টোকা দিচ্ছে বুঝতে খুব একটা সময় লাগলো না ত্রয়ীর। এ নিশ্চয়ই শিষ্য। মানুষের কাজ না থাকলে আর কি করবে? রাত বিরতে অন্যকে তো জ্বালাবেই। ত্রয়ীর ইচ্ছে করলো না দরজাটা খুলতে। দরজা খুললেই দেখা যাবে ওই লোক যত সব উদ্ভট কথা শুরু করে দিয়েছে, আর নয়তো এই রাতে আবার কফি বানানোর আদেশ দিয়েছে। ত্রয়ী আর উঠল না, দরজাটাও খুলল না। কিন্তু যত সময় যাচ্ছে দরজা ধাক্কাধাক্কি শব্দ তত গাঢ় হচ্ছে। ত্রয়ী বিরক্ত হলো, সাথে কিঞ্চিত অপ্রস্তুত হলো। এই রাতে তার রুদ্ধ দরজা ধাক্কাচ্ছে শীর্ষ। এই দরজার এই কথাটা বাড়ির কারো কানে গেলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে দাঁড়াবে। ত্রয়ী দরজা খুলবে না করেও দরজাটা খুলল। নাকমুখ কুচকে বলল, কি সমস্যা? এত রাতে দরজা ধাক্কাচ্ছেন কেন? শিষ্য তার মোবাইলটা বাড়িয়ে দিল। থমথমে কণ্ঠে বলল, মোবাইলটা দে, দুপুরে দিয়েছিলাম তখনও নিসনি। আমি নিব না এই মোবাইল। আপনার মোবাইল আপনি রাখুন। বালির বস্তা, এবার কিন্তু তুই বেশি করছিস। মোবাইল নিতে বলেছি, মোবাইল নে। না, নেব না। বালির বস্তা। শিষ্য কথাটা পুরোপুরিভাবে সম্পূর্ণ করা পূর্বেই দরজাটা আটকে দিল ত্রয়ী। শিষ্য বিস্মিত হলো। ত্রয়ী তার মুখের উপর এইভাবে দরজা আটকে দিল? এইভাবে? শিষ্য দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, বালির বস্তার বাচ্চা, বালির বস্তা। ইদানিং তোর সাহস বেড়ে গেছে দেখছি। তোকে তো আমি পরে দেখে নেব। সূর্যের আলোয় উদ্ভাসিত দিন। রবিরাজ প্রথম অফিস, প্রথম অনুভূতি। এর পূর্বে ছাত্রজীবনে অর্থ উপার্জনের উদ্দেশ্য 2-1টা টিউশনি সে করিয়েছে। তবে এইভাবে কাজ কিংবা অর্থ উপার্জনের জন্য অফিসে আসা এই প্রথম। নিজেকে কেমন ভীত ভীত লাগছে তার। ভিতরে ভিতরে ভয় সংকোচেরও টের পাচ্ছে অল্প স্বল্প। নিজের ভিতরকার অযাচিত এই অনুভূতিগুলো দমনের আশায় লম্বা একটা নিঃশ্বাস নিল রবি।
অতঃপর অফিসে ঢুকে বসলো নয়নের পাশে। নয়ন নামক ছেলেটার পাশেই তার বসার স্থান নির্ধারণ করা হয়েছে। সাথে ওই ছেলেটার উপরেই দায়িত্ব পড়েছে রবিকে অফিসের সব কাজকর্ম, আদব কায়দা, নিয়মাবলী বুঝিয়ে দেওয়ার। নয়ন একটা ফাইল হাতে নিয়ে রবিকে সব বুঝিয়ে দিতে উদ্যত হলো। রবিও বেশ আগ্রহ নিয়ে বুঝতে শুরু করলো সবটা। তখনই অফিসের দরজার নিকট থেকে ভেসে এলো হাই হ্যান্ডসাম, কেমন আছো? কথার ধাঁচ এবং কণ্ঠস্বর শ্রবণে ব্যক্তিটিকে চিনে নিতে খুব একটা অসুবিধা হলো না নয়ন এবং রবির। দুজনেই একযোগে তাকালো দরজার দিকে। নয়ন ঢোক-গিলল, নিজের মাথাটা একটু নুইয়ে লুকালো রবির পিছনে। তবে রবি লুকালো না, ওষ্ঠে হাসি ফুটিয়ে সে বলল, জি চাচা, টুকু চাচি, আমরা বেশ ভালো আছি। ফুঁসে উঠল সোহাগ। রবির দিকে তেড়ে এসে বলল, কি বললে? আমি চাচি? আপনি চাচি নন, তাহলে কি চাচা? আসলে আপনার শ্বাস পোশাক দেখে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল আর কি। রাগ করবেন না দয়া করে। আমি এরপর থেকে আপনাকে চাচা বলেই সম্বোধন করব। আর কিউট মিষ্টি কি ভালো একটা চাচা। সোহাগ চেতে গেল আরও, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই অভদ্র ছেলেটা এখানে কি করছে? নয়ন, এটা আমাদের অফিসে কেন? নয়ন ঢোক-গিলল। রবির পিছন থেকে মাথা বের করে বলল, উনি আমাদের অফিসে নতুন জয়েন করেছেন স্যার। কে এই বেয়াদবটাকে সিলেক্ট করেছে? আমি এখনো দেখছি, দাঁড়াও। কথাটা বলে একটু থামলো সোহাগ। পরপর আব্দুর রহমান খানের কেবিনের দিকে পা চালিয়ে বলল, আঙ্কেল, আঙ্কেল, এই অভদ্র বেয়াদবটাকে কে চাকরিতে রেখেছে? ফের ফাঁকা ঢোক-গিলল নয়ন। রবির দিকে তাকিয়ে বলল, দিলেন তো ওনাকে খেপিয়ে। এখন উনি না আমার আর আপনার নামে বড় স্যারের কাছে নালিশ ঠুকে আমাদের এই চাকরি থেকে বিদায়িত করেন কিনা কে জানে। নয়নের কথাটা বলতে দেরি, কিন্তু আব্দুর রহমান খানের কেবিন থেকে রবির নামে ডাক আসতে দেরি হলো না। অফিসের পিয়ন এসে নম্রভাবে জানিয়ে গেল আব্দুর রহমান খান নাকি তাকে ডেকেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল নয়ন। হতাশ কণ্ঠে বলল, ওই আপনার ডাক পড়েছে, দেখুন গিয়ে কি হয়। এই পর্যায়ে রবিও একটু ভীত হলো। এত কষ্টের পর একটা চাকরি মিলল, আর প্রথম দিন এসেই এমন একটা কাণ্ড ঘটতে হলো। রবির নিজের উপর নিজেরই রাগ লাগলো। কি হতো আজ অন্তত নিজের মুখটাকে একটু সামলে রাখলে। এখন না চাকরি নিয়েই টানাটানি বাঁধে। ঢোক-গিলল বেচারা। ইচ্ছে না থাকা সত্ত্বেও এসে দাঁড়ালো আব্দুর রহমান খানের কেবিনের অভিমুখে। দরজায় টোকা দিয়ে শুধালো, আসবো? প্রায় সাথে সাথেই ভিতর থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এসো। রবি দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঢোক-গিলে বলল, স্যার ডাকছিলেন আমাকে? ছেলের বন্ধু হওয়ার সুবাদে আব্দুর রহমান খান রবিকে চেনেন আগে থেকেই। চোখ মুখ কিছুটা নরম করলেন তিনি। কণ্ঠে কোমলতা নিয়েই বললেন, তোমার আমাকে স্যার বলে ডাকতে হবে না, তুমি আঙ্কেল বলেই ডেকো। রবি মাথা নাড়িয়ে জবাব দিল, আচ্ছা। এখন বলো তো তুমি মিস্টার সোহাগের সাথে কি করেছো? উনি তো তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তুমি নাকি ওনাকে অপমান করেছো। আব্দুর রহমান খানের নরম কণ্ঠে একটু সাহস পেল রবি। নয়তো সে ভেবেছিল প্রথম দিনেই রবির চাকরির 12টা বেজে যাবে। রবি ঠোঁট উল্টালো, নিরীহ কণ্ঠে বলল, কোথায় অপমান করেছি আঙ্কেল? ওনার পোশাক পরিচ্ছেদ বিভ্রান্ত হয়ে একটু চাচি ডেকেছিলাম, পরে উনি রেগে গেলে বলেছিল চাচা বলে ডাকবো। এখন আমার দোষ কি আপনি বলুন? আব্দুর রহমান খান আড়ালে হাসলেন, তবে চোখ মুখ গম্ভীর ভাব ফুটিয়ে তুলে বললেন, এখানে অবশ্যই তোমার দোষ রয়েছে। তোমার কি ওনাকে দেখে তেমন বয়স মনে হয় যে চাচা চাচি বলে ডাকবে? আজ থেকে ওনাকে তুমি ভাইয়া বলে ডাকবে। সোহাগ সাথে সাথে প্রতিবাদ করল আব্দুল রহমান খানের কথার। থমথমে কণ্ঠে বলল, ভাইয়া না, আপু বলে ডাকবে। আব্দুর রহমান খান কেশে উঠলেন, কাশতে কাশতেই বললেন, ওই তো আপু বলে ডাকবে। রবি মাথা নাড়িয়ে সায় জানালো আব্দুর রহমান খানের কথায়, তবে মনে মনে বলল, আপু ভাইয়া, তোকে তো এরপর থেকে আমি চাচা আক্তার চাচি ডাকবো।
গ্রীষ্মের তীব্র তাপদাহের পরে একটু বৃষ্টির আভাস মিলেছে প্রকৃতিতে। এই দুপুরের প্রহরে চারিদিকটা আঁধারে ঢেকে গেছে। সূর্যটা লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। একটু পরেই বৃষ্টি নামবে বুঝি। ত্রয়ীও এই কদিন চেয়েছে বৃষ্টি নামুক, মানব হৃদয়ে একটু স্বস্তি মিলুক, কিন্তু আজ হুট করেই বৃষ্টি চলে আসায় খুশি হতে পারছে না সে। একটু আগেই ক্লাস শেষ হয়েছে তার। কলেজ থেকে বেরিয়ে দেখে বাড়ির গাড়িটা নেই, হয়তো রিমা তাকে না নিয়েই চলে গেছে। এর মধ্যে আবার বৃষ্টির আভাস। কয়েকজন রিক্সাওয়ালার নিকটে গিয়েছিল, তারাও এই আবহাওয়াকে মাথায় নিয়ে যেতে চাইছে না। এখন কি করবে মেয়েটা? কলেজে একা একা বসে থাকাটাও তো শোভনীয় নয়। আপাতত তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শেষ একবার চেষ্টা করতে আবারও একজন রিক্সাওয়ালার নিকটে গেল। নম্র কণ্ঠে বলল, ভাইয়া যাবেন? না আপা, এ আবহাওয়া যাইতাম না, যখন তখন বৃষ্টি নামা বইতে পারে। চলুন না ভাইয়া, বৃষ্টি নামার আগে বাড়িতে পৌঁছানো আমার খুব প্রয়োজন। বুঝতেই তো পারছেন, একা একজন মেয়ে মানুষ। কিন্তু আপা। রিক্সাওয়ালা সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই শোনা গেল তীব্র রুক্ষ একটি কণ্ঠস্বর। কিন্তু কি আবার? ত্রয়ী যখন বলেছে ওর বৃষ্টির আগে বাড়িতে যাওয়া প্রয়োজন, তখন ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর শ্রবণে সেদিকে ফিরে তাকালো ত্রয়ী। দেখা পেল কায়সারের। এই লোক আবার এখানে কেন? বারবার তার পিছু নিচ্ছে, তার সাথে কথা বলার চেষ্টা করছে, পথ রোধ করছে, এখন আবার সাহায্য করতেও এগিয়ে আসতে চাইছে। লোকটার কার্যক্রম কেমন সন্দিহান ঠেকছে ত্রয়ীর নিকটে। কায়সারের দিকে দৃষ্টি রেখেই ভ্রু কুচকালো মেয়েটা। ততক্ষণে কায়সারও এগিয়ে এসে দাঁড়ালো তার পাশাপাশি। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি আসার আগেই ত্রয়ীকে ওর বাড়িতে দিয়ে আসবি। কায়সারকে চিনে নিতে খুব একটা বেগ পোহাতে হলো না রিক্সাওয়ালাকে। কায়সার সর্বদা এই অঞ্চলের এমপির সাথে ঘোরে, বিধায় এলাকার জনগণ বেশ ভালোভাবেই তাকে চেনে এবং তার ক্ষমতা সম্পর্কেও জানে। রিক্সাওয়ালা লোকটা ঢোক গিলল, আমতা আমতা করে বলল, কিন্তু ভাই। আবার কিন্তু কি? কি বলেছি তোর কানে যায়নি? যা, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয় তাড়াতাড়ি। রিক্সাওয়ালা আর কিছু বলার সাহস পেল না। ত্রয়ীর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, রিক্সায় ওঠে না আপা। ত্রয়ী কিঞ্চিত বিরক্ত হলো কায়সারের কার্যে। পেয়েছে একটা ক্ষমতা, আর যেখানে তার অপব্যবহার করছে, সেখানে তার অপব্যবহার করছে। মেয়েটা কিছু বলতে গিয়েও থেমে গেল। এখন তার বাড়িতে যাওয়া জরুরি, নয়তো যে কোনো সময়ে বর্ষার কবলে পড়ে নাস্তানাবুদ হতে হবে। ত্রয়ী আর কথা বাড়ালো না, চটজল দিয়ে উঠে বসলো রিকশায়। নমনীয় কণ্ঠে বলল, চলুন ভাইয়া। রিকশা চালক রিকশা চালানো শুরু করলো। তবে মাঝপথে এসেই বাঁধল বিপত্তি। এতক্ষণ তো শুধু চারিদিকটা আধারে ছেয়েছিল, এখন মেঘেরা তর্জন গর্জন শুরু করেছে আকাশ জুড়ে। তীব্র বজ্রপাতের ধ্বনিও শোনা যাচ্ছে কাছে পিঠে থেকে। সাথে একটু পরপর হঠাৎ হঠাৎ আলোর ঝলকানি তো রয়েছেই। বাতাসের বেগও বেড়েছে পূর্বের তুলনায়। রাস্তার ধুলোগুলো সব এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে। তবে মেঘ গলিয়ে বৃষ্টিরা দেখা দেয়নি এখনও। শুধু প্রকৃতিতে সগৌরবে তাণ্ডব চালিয়ে জানান দিচ্ছে, আমি আসছি। ত্রয়ী রিকশায় বসে তাকালো আশেপাশে। এই আবহাওয়ায় তেমন কোনো একটা জনমানব রাস্তাঘাটে নেই। যাই হোক, দুই একজন রয়েছে, তারাও বৃষ্টি নামার পূর্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য ছুটেছে। ত্রয়ীর আশপাশটা দেখার মধ্যেই রিকশা চালক বলল, আপা, রিক্সার পাশে পলিথিনটা নামায়া লন, ধুলাবালি চোখে মুখে কম যাইব। ত্রয়ী ঘাড় ঘুরিয়ে রিকশার পাশে তাকালো। সেখানে পানি রঙা একটা মোটা পলিথিন বাঁধা। এককালে হয়তো এই পলিথিনটা স্বচ্ছ ছিল, তবে কালের বিবর্তনে এখন কেমন ঘোলাটে রং ধারণ করেছে। মনে হচ্ছে যেন এই ময়লা এই পলিথিনের বুকে আটকাতে পলিথিনের স্বচ্ছতা নষ্ট করে তাকে মলিন করে তুলেছে। ত্রয়ী পলিথিনটা নামিয়ে নিজেকে ঢেকে নিল। তবে অভিমুখে রিকশা চালকের দিকে নজরে পড়তেই কিঞ্চিত খারাপ লাগা হানা দিল তার হৃদয়ে। সে আয়েশ করে রিকশার বসার আসনে বসে রয়েছে, আবার ধুলো বালিকে প্রতিরোধ করার জন্য পলিথিনও নিয়েছে। কিন্তু রিকশা চালক লোকটার জন্য
কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। এই বৈরী আবহাওয়ায় ধুলাবালিকে ঠেলেই সে রিক্সা চালিয়ে যাচ্ছে। লোকটার নিশ্চয়ই কষ্ট হচ্ছে ভীষণ। কি হতো রিমার আজ তাকে বাড়ির গাড়িতে নিয়ে গেলে? তাহলে এই আবহাওয়ায় তো এই লোকটাকে অন্তত কষ্ট করতে হতো না। ত্রয়ী নিজের নিগুড় ভাবনা চিন্তার মধ্যেই খেয়াল করলো কেউ তার নাম ধরে ডাকছে। মেয়েটি নিজের ভাবনা চিন্তার ইতি ঘটালো। পাশ ফিরে তাকিয়ে ফের দেখা পেল কায়সারের। একটা বাইক নিয়ে তাদের রিক্সাটির পাশে পাশেই ছুটে চলেছে, আবার মাঝে মাঝে ডাকছে তার নাম ধরে। ত্রয়ী কপালে ভাঁজ ফেলল, পুরো কুচকে শুধালো, আপনি এভাবে আমার পিছু নিচ্ছেন কেন? কায়সার জবাব দিল না ত্রয়ীর করা প্রশ্নের। সে বরং বাইক চালাতে চালাতেই একটি ছাতা এগিয়ে দিল ত্রয়ীর দিকে। কণ্ঠ বাড়িয়ে বলল, ছাতাটা নাও, বাড়িতে যেতে যেতে বৃষ্টিতে নামতে পারে, তখন ভিজে যাবে। ত্রয়ীর চোখ বড় বড় হয়ে গেল, হৃদয়ে হানা দিল ভয়েরা। কায়সার এসব কি শুরু করেছে? বাইক চালাতে চালাতে তাকে ছাতা নিয়ে সাজছে, আবার লোকটার দৃষ্টিও তার দিকে। এইভাবে বাইক চালালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ত্রয়ী হাত বাড়িয়ে ছাতাটা নিল না, নিজের চক্ষুদয় বড় বড় রেখেই বলতে গেল কিছু, কিন্তু কণ্ঠনালী ভেদ করে কোনো বাক্য বের করবার পূর্বেই বিকট ধ্বনিতে বজ্রপাতের ধ্বনি ভেসে এলো। সেই সাথে মনে হলো যেন আকাশ থেকে আলোর ফোয়ারা ছুটছে। ত্রয়ী চমকালো, ভরকালো, ভয়ে হৃদযন্ত্রটা কেঁপে উঠল দ্রুত গতিতে। কায়সারকে তড়িঘড়ি করে সে বলল, আপনি পাগল? এই আবহাওয়া এভাবে ছাতা দিতে আসার কি প্রয়োজন ছিল? কায়সার হাসল, ছাতাটা ছুঁড়ে রিকশার নিচের দিকে অর্থাৎ ত্রয়ীর পায়ের কাছে ফেলে বলল, প্রয়োজন ছিল বলেই এসেছিলাম, এখন প্রয়োজন শেষ, আবার চলে যাচ্ছি। সাবধানে বাড়িতে যেও তুমি। নিজের কথা শেষ করে ত্রয়ীকে আর কিছুই বলার সুযোগ দিল না কায়সার। বাইকটা থামিয়ে দিল ওই স্থানেই, আর রিক্সা চালক রিক্সাটা চালিয়ে নিল সামনের দিকে। ত্রয়ী আর ঘাড় ঘুরিয়ে দেখল না পিছনের দিকে, দৃষ্টি নিবদ্ধ করল ছাতাটার পানে। তবে ছাতাটা উঠিয়ে সে হাতে নিল না। থাকুক না ওটা ওইখানে পড়ে, এখন তো আর বৃষ্টি নেই। বৃষ্টি হলে না হয় ওটা পায়ের কাছ থেকে তোলা যাবে। কিছুটা সময়ের ব্যবধানেই খানবাড়ির অভিমুখে এসে থামল ত্রয়ী রিক্সাটা। এখনও আকাশের অবস্থা সেই বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোতেই আটকে রয়েছে। পুরোপুরি বৃষ্টি কিংবা ঝড় কোনোটারই দেখা মেলেনি। ত্রয়ী রিক্সা থেকে নামল, রিক্সা চালকের দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলল, আপনার ভাড়া। ভাড়া লাগবে না আপা। ভাড়া লাগবে না মানে কি? এই আবহাওয়ায় এতটা পথ কষ্ট করে নিয়ে এসে এখন কিনা বলছেন ভাড়া লাগবে না? আপনার ভাড়া কাউসার ভাই দিয়ে দিবেন। ত্রয়ী কপাল কুঁচকে বলল, আমার ভাড়া উনি দেবেন কেন? আমার ভাড়া আমি দিব, আপনি ভাড়া নিন তো। রিক্সা চালক ইতস্তত করে বললেন, কিন্তু আপনার কাছ থেকে ভাড়া নিয়েছি জানলে কাউসার ভাই বকবো। একে তো উনি আমার এমন কেউ হন না যে উনি আমার ভাড়া দেবেন আর আমিও সেটা মেনে নিব। আর আপনি না বললে উনি কিভাবে জানবেন আপনি আমার কাছ থেকে ভাড়া নিয়েছেন নাকি নেননি? রিক্সা চালক তবুও ভাড়া নিতে চাইল না। ত্রয়ী অনেক জোরাজুরি করে শেষ পর্যন্ত ভাড়াটা দিয়েই দৌড় দিল গৃহের দিকে। রিক্সা চালক তৎক্ষণাৎ পিছু ডাকলো তার, গলা উঁচিয়ে বলল, আফা আপনার ছাতি ফালাইয়া গেছেন রিক্সায়। ত্রয়ী দ্রুত পা চালাতে চালাতেই পিছন ঘুরে তাকালো, গলার স্বর বাড়িয়ে বলল, ওটা আপনি রেখে দিন। আবহাওয়ার যা অবস্থা যেতে যেতে আপনার প্রয়োজন পড়তে পারে। বিকেলের সময়, তবে বৈরী আবহাওয়ার তাণ্ডবে তা বোঝার উপায় নেই। সেই দুপুরের দিকে মেঘেরা তর্জন গর্জন ছেড়ে যে বৃষ্টি শুরু করেছিল তা এখনও থামেনি। এই প্রবল বৃষ্টিকে মাথায় নিয়েই গাড়ি থেকে নামলো শীর্ষ। দৌড়ে গিয়ে দাঁড়ালো গৃহের মূল দরজার অভিমুখে। অফিসের একটা কাজে সকালের দিকে শহরের বাইরে গিয়েছিল সে। তারপরেই বৃষ্টি বৃষ্টি করে ফিরতে এত দেরি। শীর্ষ হাত উঁচিয়ে বাড়ির কলিং বেলটা চাপল, তবে দরজাটা খুলল না। হয়তো বৃষ্টির শব্দে কলিং বেলের শব্দ শুনতে পায়নি কেউ। ছেলেটা অধৈর্য হয়ে উঠল। বাড়ির মূল দরজার উপরে ছাদ থাকায় বৃষ্টির পানির উপর থেকে তার উপর পড়ছে না, কিন্তু আশপাশ থেকে ছিটে ছিটে ঠিকই আসছে। বিরক্তিতে কপাল কুঁচকে এলো শীর্ষের। হাত উঁচিয়ে লাগাতার চাপতে শুরু করলো কলিং বেলটা।
এবারে স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলে গেল। দরজা খুলেছে নুরি। চোখে মুখে মেয়েটার ঘুম ঘুম ভাব। হয়তো বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটু ঘুম দিয়েছিল সে। শিষ্য আশেপাশে তাকালো। বাড়ির আর কোনো সদস্যদেরও এই মুহূর্তে দেখা যাচ্ছে না এখানে। সে আর কোনো বাক্য ব্যয় করল না। নুরিকে পাশ কাটিয়ে হাঁটা ধরল সামনের দিকে। তবে ত্রয়ীর কক্ষের সম্মুখে আসতেই কি মনে করে যেন থেমে গেল। এগিয়ে গিয়ে টোকা দিল মেয়েটার কক্ষের বন্ধ দরজায়। প্রায় সাথে সাথেই ভিতর থেকে ভেসে এলো কে? শিশু একটু কেশে গলাটা পরিষ্কার করে নিল। অতঃপর গুরু গম্ভীর কণ্ঠে বলল, আমার রুমে কফি নিয়ে আয়। কথাটা বলে ওই স্থানে আর দাঁড়ালো না সে। পা চালিয়ে গিয়ে ঢুকলো নিজ কক্ষে। গায়ে জড়ানো শার্টটা খুলে এগিয়ে গেল আলমারির দিকে। সেখান থেকে একটি ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। কফি বানাতে খুব একটা সময় লাগলো না ত্রয়ীর। মিনিট 10 মধ্যেই সে কফি হাতে চলে এলো শিষ্যের কক্ষের অভিমুখে। হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে শুধালো, আসবো? ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। ত্রয়ীর হাত উঁচিয়ে ধাক্কা দিল দরজায়। অমনি দরজাটা খুলে গেল। মেয়েটা আর খুব বেশি ভাবল না। ভিতরে ঢুকে হাতের কফির মগটা রাখলো বিছানার পাশের টেবিলে। তখনই ওয়াশরুম থেকে দরজা খোলার আওয়াজ এলো। ত্রয়ী কিঞ্চিত চমকালো। তৎক্ষণাৎ তাকালো পিছনে ঘুরে। তবে সাথে সাথেই থমকে গেল সে। শিষ্য আবার উদম শরীরে। লোকটার দেহের নিম্নভাগে একটা কালো রঙের ট্রাউজার চড়ানো, আর ঊর্ধ্বভাগ নগ্ন। এই কক্ষে এলেই এই লোকের উদম শরীরের দর্শন মেলে। এর কি জামা কাপড় বলতে কিছু নেই যে যখন তখন শরীরকে উদম করে ঘুরতে হবে? ত্রয়ী নাক মুখ কুচকালো, বেরিয়ে বলল, লাজ লজ্জাহীন পুরুষ মানুষ কোথাকার। একটু থামল সে। পরপর দৃষ্টি নুইয়ে দিল সে। ইতস্তত করে বলল, আপনার কফি টেবিলের ওপরে রেখেছি, এবার আসছি আমি। শিষ্য জবাব দিল না কোনো। ট্রাউজারের পকেটে হাত পুড়ে এগিয়ে গেল বারান্দার দিকে। সেখান থেকে গলা উঁচিয়ে ডাকলো, এদিকে আয়, বালির বস্তা। ত্রয়ী গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়। নরম কণ্ঠে শুধালো, বলবেন কিছু? শিষ্য বৃষ্টির দিকে ইশারা করলো। পকেটে হাত গুজে রেখেই বলল, বাইরে হাত বাড়িয়ে দে, বৃষ্টিটা ছুঁয়ে দিক তোকে। প্রাণ খুলে ভালোবেসে অনুভব কর বৃষ্টিকে। ত্রয়ী বাহিরে হাত বাড়াবে না করেও বাড়িয়ে দিল। মুহূর্তেই বৃষ্টির ছোট ছোট পানিবিন্দুরা ছুঁয়ে দিতে শুরু করলো তার হাতকে। ত্রয়ীর সম্পূর্ণ দেহভাগ কেমন শিরশিরিয়ে উঠল। অজানা সতেজ একটি অনুভূতি গ্রাস করে নিল তার হৃদয়কে। মেয়েটি পরম আবেশে চোখ বন্ধ করে নিল। উপভোগ করতে শুরু করলো বৃষ্টিকে। শিষ্য তাকালো ত্রয়ীর স্নিগ্ধ মুখশ্রীর পানে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। নিজের স্থান পরিবর্তন করলো শিষ্য। নিঃশব্দে এসে দাঁড়ালো ত্রয়ীর পিছনে। কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, তাই না? ত্রয়ী চোখ বন্ধ রেখেই আনমনে জবাব দিল, জানিস তো, আজকের আবহাওয়াটা আমাকে একটা কাজের জোর তাগিদ দিচ্ছে। ত্রয়ী নিজের চোখ দুটো খুলল। মৃদু স্বরে জিজ্ঞাসা করল, কি কাজের? শিষ্য আলতো হাসল। 2 কদম এগিয়ে ঘনিষ্ঠ হলো ত্রয়ীর সাথে। ফিসফিসিয়ে বলল, বিয়ের। ত্রয়ী পিছন ঘুরল। চোখে চোখ রাখল শীর্ষের। পলক ঝাপটে বলল, তো করে ফেলুন না বিয়ে। আন্টিকে বলুন মেয়ে খুঁজতে। এমনিও এখন আপনার বিয়েটা করে ফেলা উচিত, বয়স তো আর কম হলো না। এইটুকু বলে থামল মেয়েটা। মনে মনে আবার বলল, হ্যাঁ ভাই, তাড়াতাড়ি করে ফেল না বিয়েটা। তুই বিয়ে করলে আমি বাঁচি, অন্তত সকাল বিকাল এই কফি বানানোর হাত থেকে তো বাঁচবো। শালা ধলা মুলা কোথাকার, সারাক্ষণ শুধু কফি আর কফি। এভাবে চলতে থাকলে তোকে একদিন আমি এই কফির মধ্যেই চুবিয়ে মারবো। শীর্ষ চোখে হাসল। দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, ঠিকই বলেছিস, বয়স বেড়ে যাচ্ছে, এখন আমার বিয়ে করা উচিত। হ্যাঁ, করে ফেলুন। আন্টি আঙ্কেলকে আজই বলুন মেয়ে দেখতে। তাদেরকে আর মেয়ে দেখতে বলতে হবে না, মেয়ে তো আমার। এইটুকু বলে ঠোঁট কামড়ে হাসল শীর্ষ। সম্মুখভানে পা বাড়িয়ে ত্রয়ী আর তার মধ্যে থাকা স্বল্প দূরত্বটুকুও ঘুচিয়ে নিল।
শিষ্যকে এত নিকটে আসতে দেখে হকচকিয়ে উঠল মেয়েটা। দ্রুত পা চালিয়ে 2 কদম পিছনে সরে গেল সে। শিষ্য ওষ্ঠ বাঁকালো, ফের সম্মুখপানে পা চালিয়ে দূরত্ব ঘোচালো। ত্রয়ীও ফের পিছনের দিকে সরে গেল। তবে একটু পিছিয়ে যেতেই সে খেয়াল করল তার আর পিছিয়ে যাওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই। শিষ্যের ওষ্ঠের হাসি আরও চওড়া হলো। পা তুলে ত্রয়ীর দিকে 1 কদম এগিয়ে গেল সে। ঘাবড়ে গেল মেয়েটা। এই লোক তার দিকে এইভাবে এগোচ্ছে কেন? সেদিন হুট করেই তাকে বিয়ে করার কথা বলেছিল, আজ আবার আবহাওয়ার দোহাই দিয়ে বিয়ের কথা বলছে। লোকটার মতিগতি তো তেমন ভালো ঠেকছে না। এই লোক তাকে নিয়ে কোনো উল্টোপাল্টা চিন্তা করছে না তো? আবার তাকে একা কক্ষে ডেকে তার দিকে এগিয়ে আসছে। ওষ্ঠে কেমন শয়তানি হাসিও ধারণ করেছে। ওই ভ্যাম্পায়ার ধর্মী ছবিগুলোতে ভ্যাম্পায়ারগুলো যেমন হাসে ঠিক তেমন। ত্রয়ীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। স্মরণে এলো সেদিনের কথা। লোকটা তো সেদিন তার গলায় ভ্যাম্পায়ার সিল মানে কামড় দেওয়ার কথা বলেছিল। সেদিনও তো কোনো মতে সে পালিয়ে বেঁচেছিল। তবে কি আজ আবার তার গলায় ভ্যাম্পায়ার সিল বসাতে চাইছে শিষ্য? ত্রয়ী ঢোক গিলল। ভয়ে তার ছোটোখাটো দেহটা একদম মিশিয়ে নিল বারান্দার গ্রিলের সাথে। শিষ্য আরেকটু এগিয়ে গেল তার দিকে। হৃদযন্ত্রের ক্রিয়া বাড়ালো ত্রয়ীর। এলোমেলো দৃষ্টি ফেলে শুধালো, এ কি, আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? শিষ্য ওষ্ঠে শয়তানি হাসি বহাল রেখেই আরও 1 পা এগুলো। এরপর হুট করেই ঘুরে গেল। ত্রয়ীর দিকে পিঠটা দিয়ে বলল, পিঠটা চুলকাচ্ছে ভীষণ, একটু চুলকে দে তো। ত্রয়ী চমকালো, ভরকালো। এই লোক এতক্ষণ পিঠ চুলকানোর জন্য তার দিকে এগোচ্ছিল। আর সে কী না কি ভেবে বসেছিল। অবশ্যই এই লোকের পিঠ চুলকানোর জন্য তার দিকে এতটা এগোনোর কী দরকার ছিল? দূরে দাঁড়িয়ে বললেই তো হতো। যত সব নাটক। শুধু শুধু তাকে এত ভয় দেখালো। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ীর। তখনই আবার শিষ্য বলে উঠল, কি হলো, পিঠটা চুলকে দে। ত্রয়ী নাক মুখ কুঁচকে শিষ্যের পিঠে হাত রাখল। ধীরে ধীরে চুলকোতে শুরু করলো পুরো পিঠ। শিষ্য মৃদুভাবে পিঠ ঝাঁকালো। তারপর বলল, এই আর একটু উঁচুতে, না না আর একটু নিচে। ইস, কি আরাম যে লাগছে। জোরে জোরে চুলকে দে, আরো জোরে জোরে। ত্রয়ী দাঁতে দাঁত পিষল। বিড়বিড়িয়ে বলল, অভদ্র শয়তান পুরুষ মানুষ কোথাকার। অনেকটা ক্রোধের বশেই মেয়েটা জোরে জোরে চুলকাতে শুরু করলো শিষ্যের পিঠ। সাথে সাথে লাফিয়ে উঠল বেচারা। চেঁচিয়ে বলল, বালির বস্তা, পিঠ খামচাচ্ছিস কেন? আপনিই তো বললেন জোরে জোরে চুলকে দিতে। তাই বলে খামচাবি তুই, রাক্ষসী একটা। ত্রয়ী পলক ঝাপটালো। নিরীহ মুখ করে বলল, আচ্ছা আর খোঁজাবো না, এবারে আস্তে আস্তে চুলকে দেব। দেখি পিঠটা পাতুন তো আপনার। শিষ্য আর পিঠ পাতল না। কক্ষের ভিতরের দিকে পা চালাতে চালাতে বলল, থাক, তোকে আর আমার পিঠ চুলকে দিতে হবে না, ভেতরে আয়। ত্রয়ী ভেঙচি কাটল। শিষ্যর পিছু পিছুই বারান্দা ছেড়ে এলো ভিতরে। শিষ্য বিছানার পাশ থেকে তার মোবাইলটা তুলে বাড়িয়ে দিল তার দিকে। থমথমে কণ্ঠে বলল, অনেক ঢং করেছিস, এবার মোবাইলটা নিয়ে উদ্ধার কর আমাকে। ত্রয়ী মোবাইলটা ধরল না। মিনমিনে কণ্ঠে বলল, আমার মোবাইল লাগবে না, এটা বরং আপনার কাছেই রেখে দিন। শিষ্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত পিষে সে বলল, থাপড়ে তোর গাল লাল করে দেওয়ার আগে মোবাইল নে। ত্রয়ী তবুও মোবাইলটা নিল না। এবারে তাকে ধমকে উঠল শিষ্য। হুঙ্কার ছেড়ে বলল, তুই কিন্তু আমায় চিনিস না বালির বস্তা। আমার কথার অবাধ্য হলে আমি ঠিক কি কি করতে পারি সে সম্পর্কে তোর কোনো ধারণাও নেই। এই পর্যায়ে ত্রয়ী কিছুটা ভীত হলো। শিষ্যকে খুব ভালোভাবে এখনও অবধি চিনে উঠতে না পারলেও কমও তো চেনেনি। লোকটার কর্মকাণ্ড সম্পর্কে আর একটু হলেও ধারণা হয়েছে তার। মেয়েটা এবার আর শিষ্যের মুখের উপর না বলতে পারল না। হাত বাড়িয়ে মোবাইলটা নিল। মস্তক নত করে বলল, এখন তাহলে আসছি আমি। শিষ্য আর বাধা দিল না মেয়েটাকে। গম্ভীর কণ্ঠে শুধু বলল, হুম। ভোরের আলো ফুটেছে। গত রাত্রে প্রায় সারা রাত ধরেই বৃষ্টি ছিল, যার দরুন আজ প্রকৃতি যেন একটু বেশি সতেজ এবং জন্মনে রূপ ধারণ করেছে। আকাশের সূর্যটাও বেশ উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে।
গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে তার ময়লা ধুয়ে গাঢ় সবুজ রং ধারণ করেছে। মেহের এই সকালের স্নিগ্ধতাকে গায়ে মেখেই হাঁটতে বেরিয়েছে। আলপির সাথে তার দেখা হয় না বেশ কয়েকটা দিন। ছেলেটার সাথে ওই অল্প কয়েকদিনের দেখা, সকল প্রয়োজনে অপ্রয়োজনে হুটহাট তাকে পাশে পাওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল তার। যদিও প্রথম প্রথম এই ব্যাপারগুলোতে ভীষণ বিরক্ত বোধ করতো মেহের, তবে এখন সেই ব্যাপারগুলোকেই মিস করছে। আচ্ছা, আলভি এই কয়দিন ধরে আসে না কেন? সে কি ভুলে গেছে তাকে? মনের মধ্যে রাত জের চিন্তাভাবনা নিয়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছে মোহর। হঠাৎ কেউ একজন পথ আগলে দাঁড়ালো তার। হকচকিয়ে উঠল মেয়েটা। তৎক্ষণাৎ 2 কদম পিছনে সরে গেল সে। চোখ তুলে তাকাতেই দেখা পেল আলভির। অবাক হলো মেহের, এই লোক এতদিন পর এই সকালে এখানে কি করছে? মেহের চোখ বড় বড় করল, কণ্ঠে কিঞ্চিত বিস্ময় নিয়ে শুধালো, আপনি এখানে? আলভি আলতো হেসে জবাব দিল, এলাম একটু ঘুরতে। এত সকালে? হ্যাঁ, হঠাৎ সকালে সচার থাকে একটু গায়ে মাখতে ইচ্ছে হলো, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক এনেছেন? আলভি মাথা ঝাঁকালো। মেহের একটু সময় নিল, ইতস্তত করে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? বেশ অনেকদিন আপনার দেখা পাইনি। কেন, আমাকে মিস করছিলেন বুঝি?